তাহলে কি বাবার পরে তারেক রহমানকে এই দুনিয়া থেকে শেষ করতে দেশে এসেছিলেন খুনি মোজাফফর? দর্শক, দেশের এক প্রবীণ এবং শীর্ষস্থানীয় রাজনীতিবিদের মুখ থেকে আসা এই একটিমাত্র সতর্কবার্তার ঠিক পরপরই রাজধানীর বুকে ধরা পড়ল ৪৫ বছর ধরে পালাতক থাকা এক মাস্টার মাইন্ড। যে ব্যক্তি ৪ দশক আগে একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে চিরতরে বিদায় দেবার নেপথ্যে কাজ করেছিলেন, সে হঠাৎ এই ২০২৬ সালে কেন আবার ঢাকায় ফিরে এলো, তাও আবার বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায়? তবে কি বাবার পর এবার খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানকেই দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেবার কোনো মেগা ব্লুপ্রিন্ট নিয়ে এই স্লিপার সেল কাজ শুরু করেছিল? বলবো আপনি কিন্তু খুব ভালো অবস্থানে নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। আমি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে আসলাম, বঙ্গভবনে গিয়ে বলে আসলাম আপনাকে গুলি করে। ডিসেম্বরের ডেডলাইন আর ভূরাজনীতির এক অবিশ্বাস্য সমীকরণে আজ উন্মোচিত হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ইন্টেলিজেন্স ওয়ার বা গোয়েন্দা যুদ্ধের এক শিহরণ জাগানিয়া অধ্যায়। দর্শক, চলুন সরাসরি এই রুদ্ধশ্বাস খবরের মূল অংশে প্রবেশ করা যাক। ২০২৬ সালের নির্বাচনের পর দেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ বা রাজনৈতিক মানচিত্র সম্পূর্ণ ওলটপালট হয়ে গেছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এক নতুন যুগের সূচনা করেছে। কিন্তু এত বিপুল জনপ্রিয়তার পরেও একটি অদৃশ্য বিপদের কালো ছায়া যেন প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে দেশের সবচেয়ে ক্ষমতাধর এই নেতৃত্বকে। অতি সম্প্রতি জামাত জোটের অন্যতম শীর্ষ নেতা এবং এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ প্রকাশ্যেই জনসভায় অত্যন্ত কড়া ভাষায় একটি শঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন, যে কোনো মুহূর্তে বর্তমান প্রধানমন্ত্রীকে চিরতরে সরিয়ে দেবার একটি গভীর ষড়যন্ত্র চলছে। ক্ষমতার স্বার্থে তিনি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন করতে সম্পূর্ণ কঠোরভাবে নিষেধ করেছিলেন। আর এই প্রবীণ সামরিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বের বিস্ফোরক সতর্কতার ঠিক পরপরই ডিবির জালে ধরা পড়ে সেই মোজাফফর হোসেন। এই দুই ঘটনার কাকতালীয় টাইমিং প্রমাণ করে যে পর্দার আড়ালে এক বিশাল এলিমিনেশন প্রজেক্ট বা সরিয়ে দেবার মিশন অত্যন্ত নীরবে কাজ করে যাচ্ছিল। দীর্ঘ ৪৫ বছর ধরে যে ব্যক্তি কর্পূরের মতো বাতাসে মিলিয়েছিল, সে হুট করেই ২০২৬ সালে কেনই বা ঢাকার বুকে ফিরে আসলো? আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র থেকে যে এক্সক্লুসিভ ডেটা এখন বেরিয়ে আসছে, তা শুনলে যে কোনো সাধারণ মানুষের গায়ের লোম খাড়া হয়ে যাবে। গোয়েন্দা সূত্রগুলো প্রায় নিশ্চিত যে দীর্ঘ ৪.৫ দশক ধরে পালাতক থাকা মোজাফফরের এবারের মিশন কোনো সাধারণ আত্মগোপন ছিল না। তার একমাত্র প্রাইম টার্গেট ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৮১ সালের সেই অভিশপ্ত মে মাসের পর থেকেই এই ব্যক্তি প্রতিবেশী দেশের বিশেষ গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ আশ্রয়ে ওল্ড মালদহ এবং কলকাতার বিভিন্ন সেফ হাউসে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় দিন কাটাচ্ছিলেন। নিজের পরিচয় সম্পূর্ণ গোপন রাখতে সে নিজেকে কখনো বিপ্লব সরকার, আবার কখনো জয় ব্যানার্জি নামে পরিচয় করত। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, বিগত ফ্যাসিবাদী সরকারের দীর্ঘ ১৫ বছরে পুরোটা সময় জুড়েই এই মোজাফফর কোনো বাধা ছাড়াই অত্যন্ত নিরাপদে বাংলাদেশের মাটিতেই অবস্থান করছিলেন। বিগত সরকারের গোপন প্রোটোকল তাকে সম্পূর্ণ আড়াল করে রেখেছিল। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র জনতার মহাবিপ্লবের পর যখন সেই ফেসিবাদের সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে, ঠিক তখনই সে আবারও সীমান্ত পেরিয়ে তড়িঘড়ি করেই ওপারে পালিয়ে যায়, অর্থাৎ ভারতে গা ঢাকা দেয়। এরপর যখন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়, ঠিক তখনই এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট নিয়ে পুনরায় ঢাকায় এন্ট্রি নেয় এই দুর্ধর্ষ ক্যাডার। ক্রাইম সিন্ডিকেট এবং পলিটিক্যাল মাস্টার প্ল্যানের সবচেয়ে বড় সূত্রটি লুকিয়ে আছে একটি নির্দিষ্ট মাসের ভেতর, আর সেটি হলো ডিসেম্বর। গোয়েন্দা নথির চরম দাবি অনুযায়ী একটি সুনির্দিষ্ট অ্যাসাইনমেন্ট নিয়েই দেশে ফিরেছিলেন এই মোজাফফর। তার মূল উদ্দেশ্যই ছিল যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে গোটা দেশে এক ভয়াবহ বিশৃঙ্খলা এবং ইমার্জেন্সি বা জরুরি অবস্থার সৃষ্টি করা। আর এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের মোক্ষম সময় বা ডেডলাইন নির্ধারণ করা হয়েছিল আগামী ডিসেম্বরের আগেই। দর্শক, পুরো বিষয়টি বোঝার জন্য আবার একটু পেছনের দিকে নজর দেয়া যাক। ঠিক সেই কারণেই কি ভারতে বসে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরছেন। অর্থাৎ ভেতরের প্লটটি ছিল অত্যন্ত সুনিপুণ। দেশের ভেতরে থাকা পার্সেল তাদের চূড়ান্ত মিশন সফল করবে, আর সেই বিশৃঙ্খলার সুযোগ কাজে লাগিয়েই পতিত স্বৈরাচার এবং তার দোসররা পুনরায় ক্ষমতা দখলের রাজকীয় মঞ্চে আহরণ করবে। এটি ছিল মূলত একটি কোঅর্ডিনেটেড স্টেট ক্যাপচার বা রাষ্ট্র দখলের সুপরিকল্পিত জাল। কিন্তু কেন তারেক রহমানকে সরাতে এতটা মরিয়া হয়ে উঠেছে একটি নির্দিষ্ট মহল? এর উত্তর লুকিয়ে আছে বর্তমান সরকারের অত্যন্ত ডাইনামিক এবং স্বাধীন পররাষ্ট্রনীতির ভেতর। তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক বিশাল ভূমিকম্প তৈরি হয়েছে। চীনের সাথে একের পর এক মেগা ইকোনমিক চুক্তির স্বাক্ষর, বিগত সরকারের আমলে করা প্রতিবেশী দেশের অর্থাৎ ভারতের ইকোনমিক জোন চুক্তি বাতিল ঘোষণা এবং পাকিস্তানের সাথে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের এক অভাবনীয় উন্নয়ন, এই সব কিছুই একটি বিশেষ মহলের নীতি নির্ধারকদের রাতের ঘুম পুরোপুরি হারাম করে দিয়েছে। সার্বভৌম বাংলাদেশের এই স্বাধীন, সাহসী এবং বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতি তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই পথের সবচেয়ে বড় কাঁটাটিকে চিরতরে সরিয়ে দিতে তারা তাদের পুরনো এবং অত্যন্ত বিশ্বস্ত অ্যাসেট বা ঘুঁটি মোজাফফরকে মাঠে নামিয়েছিল।
ঠিক যেই ঘুঁটি ব্যবহার করে 4 দশক আগেই তারা সফল হয়েছিল, আবার সেই একই প্লেবুক অনুসরণ করার চেষ্টা করা হচ্ছিল। তবে ষড়যন্ত্রকারীরা একটি বিশাল হিসাব মেলাতে ভুলে গিয়েছিল। বর্তমান বাংলাদেশ আর আগের মতো অরক্ষিত এবং ইন্টেলিজেন্স ব্লাইন্ড নেই। ঢাকার মাটিতে এখন কাউন্টার এসপিওনাজ বা পাল্টা গোয়েন্দাগিরির এক চরম স্নায়ুযুদ্ধ চলছে। ঢাকার বুকে যখন ওপার বাংলার বিশেষ গোয়েন্দা সংস্থার এজেন্টরা তৎপর হবার চেষ্টা করছে, ঠিক তখনই কাউন্টার ইন্টেলিজেন্স হিসেবে পাকিস্তানের অত্যন্ত শক্তিশালী গোয়েন্দা আইএসআই পর্দার আড়ালে চরম অ্যাক্টিভ ভূমিকা পালন করছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। আর এই দুই পরাশক্তির চরম গোয়েন্দা যুদ্ধের মধ্যেই ফসকে যায় প্রতিপক্ষের পুরো চাল। তাদের বিশেষভাবে ট্রেনিংপ্রাপ্ত এই স্লিপার সেল মুজাফফর শেষ পর্যন্ত ডিবির অত্যন্ত নিখুঁত এবং আধুনিক ফরেনসিক ফাঁদে হাতে নাতে ধরা পড়ে যায়। দর্শক, এবার একটু লজিক্যালি ভাবুন। দীর্ঘ ৪৫ বছরেও যে ব্যক্তিকে আইনের আওতায় আনা যায়নি, যাকে খুঁজে বের করা এক প্রকার অসম্ভব বলেই মনে হচ্ছিল, তাকে হঠাৎ করেই খুঁজে পাওয়ার পেছনে কোনো আন্তর্জাতিক কাউন্টার ইন্টেলিজেন্সের বিশেষ সিগন্যাল বা সহায়তা না থাকলে কোনোভাবেই তা এত দ্রুত সম্ভব হতো না। আর এই অ্যারেস্টের সাথেই মুহূর্তের মধ্যে ভেস্তে যায় শত কোটি টাকার আন্তর্জাতিক এলিমিনেশন, অর্থাৎ নতুন সেই প্রজেক্টের পুরো মহাপরিকল্পনা। প্রায় 4 যুগেরও বেশি সময় ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে চলা এই মুজাফফরের গ্রেপ্তারি কেবল একজন শীর্ষ নেতার জীবন রক্ষা করেনি, বরং খুলে দিয়েছে ইতিহাসের সবচেয়ে বড় এবং অমীমাংসিত এক অন্ধকার অধ্যায়ের তালা। সংশ্লিষ্ট এবং নির্ভরযোগ্য গোপন সূত্র থেকে জানা যায়, মোজাফফর হোসেনের সামরিক জীবনের শুরুটা ছিল অত্যন্ত বিতর্কিত। সে মূলত বিগত আমলের অত্যন্ত বিতর্কিত রক্ষী বাহিনীতে কমিশনপ্রাপ্ত একজন কর্মকর্তা ছিল। পরবর্তীতে ওই বাহিনী বিলুপ্ত হলে তাকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। পুরনো সেই আনুগত্য এবং কোনো দীর্ঘমেয়াদী ক্ষোভ কি তাকে সেই 1981 সালের ট্র্যাজেডিতে উদ্বুদ্ধ করেছিল, নাকি এর পেছনে ছিল ওপার বাংলার কোনো সুদূর প্রসারী ব্লুপ্রিন্ট? দর্শক, 1981 সালের সেই ঘটনার পর তৎকালীন সেনাপ্রধান হোসাইন মোহাম্মদ এরশাদ এবং তার মিত্রদের দ্রুততম সময়ের মধ্যে ফাইল ক্লোজ করার সেই রহস্যজনক ভূমিকা নিয়েও আজ নতুন করে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন সচেতন মহল, বুদ্ধিজীবী এবং রাজপথের জনতা এই ঘটনার চূড়ান্ত সত্য উদ্ঘাটনের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন জাতীয় কমিশন গঠনের জোর দাবি তুলছেন। প্রবীণ সামরিক কর্মকর্তা এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে একটি সম্পূর্ণ নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমেই কেবল এই পুরনো ব্লুপ্রিন্টগুলো ডিকোড করা সম্ভব। ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর নিরপেক্ষ অনুসন্ধান কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা প্রতিরোধের জন্য নয়, বরং একটি স্বাধীন রাষ্ট্রের ভবিষ্যৎ সুরক্ষার জন্যই এটি আজ সবচেয়ে বেশি জরুরি। মুজাফফরের এই চাঞ্চল্যকর পতন প্রমাণ করেছে, ষড়যন্ত্রের জাল যতই গভীর হোক না কেন, সার্বভৌমত্বের ঢাল তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আগামী দিনের গভীর তদন্ত এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই স্লিপার সেলের আরও কতগুলো জট খোলে, এখন পুরো দেশের নজর সেদিকেই। প্রিয় দর্শক, ৪৫ বছর পর ধরা পড়া এই মুজাফফরের মিশন এবং ডিসেম্বরের সেই ডেডলাইনকে আপনি কিভাবে দেখছেন? ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, ক্যাপ্টেন অলির সতর্কবার্তা, আর এরপরেই মুজাফফরকে গ্রেপ্তার। এই পুরো বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।